ইনান আমাদের আজকের অতিথি, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ছাত্রলীগ। আমরা ইনান সাহেব, আপনার কাছে প্রথম বক্তব্য যেটি আমরা শুনতে চাইব সেটি হচ্ছে সারা বাংলাদেশে যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে 8ই আগস্ট, এবং সর্বপ্রথম আমি যে জিনিসটি জানতে চাই এটি হচ্ছে আগস্ট মাস শোকের মাস। আমরা শুরুতেই আগস্ট মাসের উপর একটা আমাদের ওপেনিং টাইটেলটা চালিয়েছি। আগস্ট মাস সম্পর্কে আপনার 1 মিনিট আমরা একটু বক্তব্য শুনতে চাই, জি প্লিজ। জি, ধন্যবাদ আপনাকে আপনার এই বহুল প্রচারিত অনুষ্ঠানে আমাকে স্বাগত জানানোর জন্য, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আগস্ট মাস বাঙালির শোকের মাস, পিতাকে হারানোর মাস এবং ষড়যন্ত্রের মাস। ষড়যন্ত্রের মাস এই কারণে 75 15ই আগস্টের যে নির্মম, নৃশংসতম, নিষ্ঠুরতম, বর্বরতম হত্যাকাণ্ড, একটি বাঙালির স্বাধীনতার স্থপতিকে, একটি জাতির পিতাকে, একটি জাতির স্বপ্নদ্রষ্টাকে, একটি জাতির স্বাধীনতার ঘোষককে, তার পরিবারের সকল সদস্য সহ, আত্মীয় স্বজন সহ, এমনকি ছোট্ট শিশুপুত্র সহ নির্মম ভাবে হত্যাকাণ্ডের যে ইতিহাস, তা সারা পৃথিবীতেই বিরল আমি বলবো। তো এই ধরনের নিকৃষ্টতম হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল গভীর ষড়যন্ত্রের মাধ্যমে। আবার ষড়যন্ত্রের মাস এই যুগেও প্রাসঙ্গিক, কারণ আমরা দেখেছি 2024 সালের 5ই আগস্টে কিভাবে গভীর থেকে গভীরতর ষড়যন্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে শেখ হাসিনার মতো একজন ডাইনামিক, দেশপ্রেমিক, মৃত্যুঞ্জয়ী নেতৃত্বকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরানো হয়েছিল। সুতরাং এই শোকের মাস, ষড়যন্ত্রের মাস আগস্টে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির রাখাল রাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 75 15ই আগস্টে ঘাতকের নির্মম বুলেটে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে, বিশেষত আজ 8 তারিখ, আজ তার শুভ জন্মদিন। একজন মহিয়সী নারী, এই বাঙালির বাংলা সত্তার সাথে যিনি অবিনশ্বর ভাবে, যিনি অঙ্গাঙ্গী ভাবে মিলে রয়েছেন, আমাদের সেই অনুভবের ঠিকানা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিনে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি, গভীর শ্রদ্ধায় স্মরণ করছি 75 15ই আগস্টের সেই ঘাতকের বুলেটে জাতির পিতার 3 শহীদ পুত্র, যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, তাদের সকলকে, এবং বঙ্গবন্ধু পরিবারের যে সকল সদস্য শহীদ হয়েছিলেন, পাশাপাশি অন্যান্য যারা সেই কালো রাতে শহীদ হয়েছেন, তাদের সকলকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। গভীর শ্রদ্ধা জানাচ্ছি এই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলা ভূমি লাল সবুজ পতাকা পেয়েছিল, তাদেরকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। 2 লক্ষ ধর্ষিতা মা বোনদের, যাদের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে আমরা একটি সুন্দর মানচিত্র পেয়েছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি 71 রণাঙ্গনের সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে, যাদের বিরচিত সাহসিকতার কারণে আমরা আজ স্বাধীন বাংলাদেশে স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার বক্তব্যে আপনি একটা কথা বলেছেন, ষড়যন্ত্রের কথা। প্রিয় দর্শক, ষড়যন্ত্র আগস্ট মাসে নানান ধরনের ষড়যন্ত্র, বড় ষড়যন্ত্র হয়েছে 1975 সালের 15ই আগস্ট। আগস্ট মাসে আমাদের গ্রেনেড হামলা 21শে আগস্ট, গ্রেনেড হামলা 21শে আগস্টে নানান ঘটনা ঘটেছে। আগস্ট মাসের নানান ঘটনা ঘটেছে। এই আগস্ট মাস আমাদের একটা কলঙ্কিত মাস মনে করা হয়। সেই মাসে আজকে আমরা যেটি এখন যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, 8ই আগস্ট সংবিধান লঙ্ঘন ও কালো দিবস, এটিও একটি বিরল ঘটনা, এবং যেটি 2024 সালে ঘটেছে। এই বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলবো। দর্শক মন্ডলী, আপনারা কমেন্টস করতে থাকুন, সেগুলো আমরা দেখাতে থাকি। আর ইমরান সাহেব, আপনার কাছে এখন যেটি বলবো, গত 1 বছরে আগস্ট মাস, এই আগস্ট মাস পর্যন্ত, মানে গত আগস্ট থেকে এই আগস্ট পর্যন্ত, এই 1 বছর আপনার কাছে কি মনে হচ্ছে? দেশের অবস্থা কেমন মনে হচ্ছে আপনার কাছে? মানে আমার বাড়ি তো বরিশাল, আঞ্চলিক ভাষায় বলতে হয় ইউনুস গং নিল্লা দেশটা খাইছে গিল্লা। মানে ইউনুস এবং তার যে গং, তথাকথিত সমন্বয়ক বৃন্দ, সুশীল বৃন্দ, তথাকথিত উপদেষ্টা বৃন্দ, এরা সবাই মিলে শেখ হাসিনার গড়া বঙ্গবন্ধুর স্বপ্নের একটি সুজলা সুফলা শস্য শ্যামলা উন্নত আধুনিক স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশের যে প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছিলাম, তার সকল স্বপ্নকে নস্যাৎ করে একটি ধ্বংসপ্রাপ্ত
একটি জঙ্গিবাদী, একটি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত রাষ্ট্রে পরিণত করার জন্য যেই যেই উপাদানগুলোকে প্রয়োগ করা দরকার তার কোনো চেষ্টাই তারা অবশিষ্ট রাখছেন না। তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন কিভাবে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা যায়। এবং আমার কাছে তো কি উপাদান আপনি দেখতে পাচ্ছেন ব্যর্থ রাষ্ট্র করার জন্য? আপনি কি দেখতে পাচ্ছেন প্লিজ? জি, অবশ্যই আমি বলবো ব্যর্থ রাষ্ট্র করার জন্য তাদের যে এলিমেন্ট গুলো দেখেন, আজকে আমাদের দেশে শত শত কলকারখানা, গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। কেন? কোথাও ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের দোসর বলে, কোথাও ভাঙচুর করা হয়েছে তারা বলে ফ্যাসিস্টের দোসর বলে, কোথাও ভাঙচুর করা হয়েছে চাঁদা দেয়নি বলে, কোথাও কারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে জামাতের হাদিয়া দেয়নি বলে, কোথাও মিল ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে বিএনপি নেতার ছেলের বিয়েতে চাঁদা দেয়নি বলে। এই ধরনের যে হাজারো ঘটনার প্রতিফলন, এর মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আমরা আজকে দেখতে পাচ্ছি মানুষের ঘরে ঘরে গিয়ে, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তথাকথিত সমন্বয়ক তাদের চাঁদাবাজি। এই ধরনের একটি অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা একটি দেশকে ব্যর্থতার দিকেই নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি আমরা আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকা, মিডিয়া রিপোর্টের মাধ্যমে, যদিও স্বাধীন গণমাধ্যমের যে ধারণা শেখ হাসিনার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল সেটিকে এখন সম্পূর্ণরূপে পরাধীন গণমাধ্যমে রূপান্তর করা হয়েছে। আমরা আজকে দেখতে পাই বিভিন্ন পত্রপত্রিকার ডিরেক্টরি বোর্ড, এডিটোরিয়াল বোর্ড কিভাবে দিনের আলোতে ডাকাতির মতো করে, চর দখলের মতো করে পত্রিকার সম্পাদনা পরিষদ দখল করা হচ্ছে। সুতরাং আজকে গণমাধ্যমের পথ অবরুদ্ধ। আজকে কিছুক্ষণ আগেই দেখলাম সারা দেশের প্রায় কয়েক শত সরকারি অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ একটি বিবৃতি দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে লাঞ্ছনা, নিগৃহ এবং বঞ্চনার প্রতিবাদে। আসলে এটা কি কখনো ভাবা যায়? পৃথিবীর কোন সভ্য দেশে হাজার হাজার শিক্ষককে মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে? কেন? অপরাধ কি? অপরাধ হচ্ছে তারা জয় বাংলার মন্ত্রে বিশ্বাসী, তারা জয় বঙ্গবন্ধুর স্লোগানে বিশ্বাসী। বঙ্গবন্ধুর রেখে যাও এই আমানত বাংলাদেশকে তারা ভালোবাসে, তারা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে পছন্দ করে। এই অপরাধে তার মেধা দিয়ে সে যে শিক্ষকতা করবেন, একটি জাতি গঠনের জন্য তার যে সারা জীবনের ত্যাগ কার্যক্রম, এইগুলোকে ভুলে গিয়ে শুধুমাত্র আওয়ামী লীগ করার অপরাধে, জয় বাংলার একজন ভক্ত হওয়ার অপরাধে তাদেরকে আজকে মারধর, লাঞ্ছনা, বঞ্চনার শিকার হতে হচ্ছে। সুতরাং দেশে যে কোনো ধর্মগ্রন্থে, আপনি পৃথিবীর যে কোনো ধর্মগ্রন্থে দেখবেন শিক্ষকদের মর্যাদা ব্যাপকভাবে উল্লেখ করা হয়েছে, শিক্ষাগুরুর মর্যাদা। তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যদি আমরা দেখি তাহলে শিক্ষকদের সাথে যে অন্যায়, অত্যাচার, আচরণ, এর মধ্য দিয়ে আসলে কিন্তু দেশকে একটি বেয়াদবের স্বর্গরাজ্যে, একটি শিক্ষাবিহীন পরিণত করা হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি ব্যর্থরাষ্ট্র কেন হবে না, ব্যর্থরাষ্ট্র কেন বলবো না, আজকে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষকে চাকরিচ্যুত করা হচ্ছে, তাদের চাকরির কর্মসংস্থান হারিয়ে যাচ্ছে। যেখানে শেখ হাসিনা এই দেশকে একটি সবার জন্য কর্মসংস্থানের দিকে নিয়ে যাচ্ছেন, সেখানে আজকে এই এক বছরে আমরা দেখতে পাচ্ছি পত্রপত্রিকার রিপোর্ট বলছে, বিভিন্ন এনজিও সংস্থার রিপোর্ট গুলো বলছে 30 লক্ষের মতো পুরুষ এবং মহিলা কর্মহীন হয়ে পড়েছে। তাহলে এদের ভবিষ্যৎ কি? এরা কি করবে? এদের পেটের ভাত কে দেবে? ইউনূস দেবে? ইউনূস তো জীবনে এই দেশের কোনো ক্রান্তি লগ্নে, কোনো ক্রাইসিসে, কোনো সংকটে তার ভূমিকা কি? কেউ ভূমিকা, কোনো উদাহরণ দেখাতে পারবে? না। আচ্ছা, আমি এখন একটা প্রশ্নে যাই, সেটি হচ্ছে আপনি একজন আইনের ছাত্র, এটা আমরা জানি। আইনের ছাত্র হিসেবে আপনি এই 8ই আগস্টকে কেউ বলছেন কালো দিবস, কেউ বলছেন সংবিধান লঙ্ঘন দিবস, আপনারা বেশি বলছেন, এবং 8ই আগস্ট গণতন্ত্র হত্যা দিবস। কিভাবে গণতন্ত্র হত্যা, কিভাবে সংবিধান লঙ্ঘন, আপনি যদি একটু ব্যাখ্যা করেন প্লিজ। হ্যাঁ, অবশ্যই এটি গণতন্ত্র হত্যা দিবস, সংবিধান লঙ্ঘন এবং কালো দিবস। কারণ আজকের দিনে এই অবৈধ ইউনূস ক্ষমতার জোরে, তার পারিপার্শ্বিক সহায়ক শক্তির বলে এদেশের রাষ্ট্র ক্ষমতায় স্বঘোষিত প্রধান উপদেষ্টা হিসেবে আবির্ভূত হয়েছে। এটি তো বাংলাদেশের সংবিধানের কোনো ধারার সাথেই সামঞ্জস্যপূর্ণ নয়, প্রাসঙ্গিক নয়, কারণ এটি সংবিধান লঙ্ঘন, স্পষ্টত সংবিধান লঙ্ঘন। কোনোভাবেই অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন এন্ড অ্যাকর্ডিং টু দ্য ল অফ বাংলাদেশ এটিকে কোনোভাবেই আপনি সমর্থন করতে পারেন না।
এখন যদি এমন হতো যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, পদত্যাগ করার পরে রাষ্ট্রপতি অন্তর্বর্তী ব্যবস্থার জন্য এই ধরনের কাজ করেছেন, সেক্ষেত্রে হয়তো বা এটি বাস্তব হতো। শেখ হাসিনা কোথায় পদত্যাগ করেছেন? আজ পর্যন্ত কি এক বছরে কেউ সেই পদত্যাগপত্র দেখাতে পেরেছে? পারেনি কিন্তু। সুতরাং একটি যে গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি সাংবিধানিক প্রক্রিয়া, রাষ্ট্রে ক্ষমতার পরিবর্তন হতেই পারে, এটি খুবই ন্যাচারাল, এটি খুবই স্বাভাবিক। তবে সেটি তো একটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে হতে হবে, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে হতে হবে। এই জন্য তো সারা বিশ্বে একটি প্রচলিত নির্বাচন ব্যবস্থা রয়েছে, সেই নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে হতে হবে। যদি সেই নির্বাচন ব্যবস্থা না হয়, তাহলে একটি রাষ্ট্র পরিচালনায় যারা থাকবেন তাদের অন্তত নিজ পদ থেকে অব্যাহতি নিতে হবে অথবা পদত্যাগ করতে হবে। কিন্তু এই ধরনের কোনো ঘটনার কোনো প্রমাণ আজ অব্দি কিন্তু এক বছরে আমরা পাইনি। পদত্যাগ করেনি তার মানে তিনি কি এখনো ক্ষমতায় আছেন? তিনি কি এখনো প্রধানমন্ত্রী? আপনি যদি বাংলাদেশের সংবিধান অনুসরণ করেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জিত যেই সংবিধান, জাতির পিতার হাতে রচিত প্রণীত যে সংবিধান, এবং ডক্টর কামাল হোসেনের মতো একজন বিজ্ঞজন তিনিও যেই সংবিধানের সাথে যুক্ত ছিলেন, সেই সংবিধান অনুযায়ী তো আপনার কথার সাথে আমার দ্বিচারিতা করার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা স্পষ্টত বলছি, এই ৮ আগস্টে বাংলাদেশের বুকে একটি কালো দিন হিসাবেই বিবেচিত হবে, এবং এই ৮ আগস্ট অবশ্যই সংবিধান লঙ্ঘন দিবস। এবং এই বাংলায় গণতান্ত্রিক রাজনীতির যেই চর্চা শেখ হাসিনা ৮১ সালে স্বদেশ প্রত্যাবর্তনের পর দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাস্তবায়ন করেছিলেন, সেটিকে ভুলুণ্ঠিত করা হয়েছে। এবং এর সাথে যোগ করতে চাই, এই যে গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করা এবং সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ জঙ্গিবাদী ক্ষমতার জোরে রাষ্ট্র পরিচালনা করার ধৃষ্টতা অবশ্যই এই বাংলার জনগণ দীর্ঘ সময় এই শোষণ বঞ্চনা লাঞ্ছনা মেনে নেবে না। বাংলার জনগণ ঘুরে দাঁড়াচ্ছে, বাংলার জনগণ ঘুরে দাঁড়াবে, বাংলার জনগণ গর্জে ওঠার অপেক্ষায় রয়েছে, বাংলার জনগণ গর্জে উঠবে। এবং এই অবৈধ ইউনুস জি ওই বুলেট বেয়োনেটের জোরে আর খুব বেশি দিন ক্ষমতার মসনদে আরোহণ করে থাকতে পারবে না। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের দর্শক মন্ডলী অনেকেই যুক্ত হয়েছেন, আপনার বক্তব্য শুনছেন। আমরা কিছু কমেন্টস একটু পড়ে শোনাই। ধানমন্ডি ৩২, জীবনে জয় পরাজয় থাকবেই, ইনশাল্লাহ সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব দিয়ে সত্যের জয় হবেই। ধন্যবাদ আপনাকে ধানমন্ডি ৩২। এমডি চান আকন তিনি বলছেন বরিশাল থেকে দেখছি। জি, প্লিজ দেখতে থাকুন এবং শেয়ার করুন। আমরা আরও দেখতে চাই। এইচ নীল, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান স্যার অসুস্থ হয়েছিলেন জেলে, তিনি নাকি আর নেই। শুধুমাত্র একটি জায়গায় নিউজ দেখলাম, আর কোনো খবর পেলাম না। না, এটা আমরা এখনো কনফার্ম না। এসকে সাইমন বেঁচে আছেন, তিনি বেঁচে আছেন, কিন্তু তিনি অসুস্থ। আমরা যতটুকু জেনেছি বীর মুক্তিযোদ্ধার চিকিৎসাটুকু ঠিক মতো করতে দিচ্ছেন না। আচ্ছা, সাইমুম ইব্রাহিম খলিল উল্লাহ তিনি বলছেন জন্মদিন, শুভ জন্মদিন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। ধন্যবাদ আপনাকে। কামরুল হাসান কামরুল, সুদখোর ইউনুসকে কি যাহারা বলবে, সুদখোর ইউনুসকে যারা বলবে আরো 5 বছর ক্ষমতায় চাই, তাদেরকেও পিটানো হবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। তাবিব ওয়াসিস তিনি বলছেন আগস্ট মাসের নাম পরিবর্তন করে লীগ নিধন মাস করার দাবি জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। নীল, সাংবাদিক হত্যা প্রকাশ্যে, এইসব কি হচ্ছে দেশে? যে গাজীপুরের কথা মিন করেছেন তিনি সম্ভবত। হ্যাঁ, সারা দেশেই হত্যাকাণ্ড হচ্ছে, গাজীপুরের এটা আবার বেশ আলোচিত। এসকে সাইমন তিনি বলছেন ইউনুস তুই রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। জি, ধন্যবাদ আপনাকে। তারপরে রয়েছেন সাদ্দাম হোসেন, তোমরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তোমরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে সাধারণ নেতা কর্মীদের বিপদে ফেলে, এই ধরনের একটা সমালোচনা আছে। জি, ধন্যবাদ আপনাকে। নিজামুদ্দিন, স্বৈরাচারের দোসরকে মিথ্যা করছে। হ্যাঁ, ভালোবাসা রইল ইনান ভাইয়া আপনার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। এসকে সাইমন, লিটন মিয়া ভাই, আমার কথা শুনতে হয়তো খারাপ লাগতে পারে, শিবির জঙ্গিদেরকে ছাত্রলীগ সংগঠনে ঢোকানো এবং আওয়ামী লীগের হাইব্রিড নেতা তৈরি করা তাই প্রচুর চরম ভুল হয়েছে। তারা লিগে লেবাস জঙ্গি কার্যক্রম লিগের দোষে। এটা কিন্তু আপনার সাথে আমি প্রশ্ন করবো, একটু পরে আলোচনা করব, আপনি কথা জবাব দেবেন। জি, ধন্যবাদ লিটন মিয়া। তারপরে রয়েছেন রুবেল দাস, জয় বাংলা। জি, মুখলেসুর রহমান রিপন, বাংলাদেশ আজ কেউ নিরাপদ না। জি, ধন্যবাদ আপনাকে। MKI রিপন তিনি বলছেন ইউনুসের দুঃশাসনের প্রতিবাদ করায় কলিমুল্লাহ স্যারকে আটক করা হয়েছে। মুক্তিকামী মানুষের উচিত রাস্তায় নেমে ইউনুস শাসনের পতন নিশ্চিত করা। জি, ধন্যবাদ।
তারপরে রয়েছেন আরো মোহাম্মদ নাজমুল হক, সুদখোর ইউনুস হটাও দেশ বাঁচাও। জি ধন্যবাদ আপনাকে। এইচ নীল, 54 বছর ভুয়া গোলাম ছিলাম ভারতের, এখন সত্যিকারের গোলাম হয়ে। আচ্ছা। রুবেল হোসাইন কুকিজ, রুবেল, শেখ হাসিনা আসবো বাংলাদেশ, ছাত্রলীগ লড়বো ইনশাল্লাহ। জি ধন্যবাদ আপনাকে। আর রয়েছেন আম, আব্দুর আব্দুল মুনাফ, দেশের অবস্থা কেমন আছে এই প্রশ্নের উত্তরে সবাই বলবে খুবই খারাপ, কিন্তু প্রশ্ন হচ্ছে বর্তমান ছাত্রলীগের ভূমিকা নিয়ে অনেকের কাছে প্রশ্ন রয়েছে, যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক কি কার্যক্রম চালাচ্ছে ছাত্রলীগকে সুসংগঠিত করবার জন্য। জি আব্দুল মুনাফ, আপনাকে ধন্যবাদ। মুন্না, তুমি দেখাইতে থাকো। আমাদের অহংকার, আমাদের গৌরব, আমাদের ভালোবাসার দক্ষিণাঞ্চলের ভবিষ্যৎ রাজনৈতিক অভিভাবক শেখ ইনান চান আকন, ধন্যবাদ আপনাকে। যে অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই তাদের প্রশ্ন করছেন। কামরুল হাসান কামরুল, আর সময় অপচয় করা যায় না, অতি তাড়াতাড়ি যুদ্ধ ঘোষণা করা হোক। জি ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ উসমান গনি মিয়া, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা বীর দর্পে ফিরে আসবে এবং আবারও দেশের মানুষকে সেবা দিয়ে যাবে ইনশাল্লাহ। জি। আর এই কোপার 1975 সালের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, মহান আল্লাহর কাছে তাদের কাছে দোয়া এবং শান্তি কামনা করছি, তারা বেহেশত নসিব করিম আল্লাহ মোনাজাত করছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি এখন যে বিষয়টি আপনাকে বলতে চাই, দর্শক কমেন্টস করছে, অনেক কথা বলছে। না, তুমি দেখাতে থাকো ছাত্রলীগের মাঝে নায়ক তৈরি হয়, ভবিষ্যতে তেমন মির্জাফরও তৈরি হয়, সেটাই দেখলাম। সারজিৎ হাসনাত, জি এই কথাটা আমি বলতে চাই। কেউ বলেন সারজিৎ হচ্ছে ছাত্রলীগের, কেউ বলছে ছাত্রলীগের জামাতে শিবিরের টাকা খেয়ে আপনারা ছাত্র শিবিরকে নিজের দলে ঢুকিয়েছেন, কেউ বলছেন ছাত্র শিবির আপনাদের ছাত্রলীগের ভিতরে ঢুকে গেছে পরিকল্পিতভাবে, আপনারা সেটা বুঝতে পারেন নাই। এবং ছাত্রলীগের যে হেলমেট বাহিনী, সন্দেহ করায় এরা নাকি জামাত শিবিরের কর্মী, হেলমেট পরে ঢুকেছে, এখন আর হেলমেট নেই, হেলমেট খুলে ফেলছে, এদেরকে এখন প্রকাশ্যে তারা নিজেরাই বলছে আমরা ছাত্রলীগের ভিতরে ঢুকেছি। এই বিষয়টি কি আপনারা খেয়াল করেন নাই যে ছাত্রলীগের ভিতরে ঢুকেছে বা হেলমেট বাহিনী তৈরি হয়েছে? আবার আবরার হত্যাকাণ্ডের ব্যাপারেও এখন সন্দেহ করা হচ্ছে যে ছাত্র শিবির সে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এবং ছাত্র শিবিরের এখন যে একজন শিশির মনির একজন লয়ার আছেন, তিনি নাকি ওই সময় আবরার হত্যাকাণ্ডে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে 60 জনের পক্ষে এই শিশির মনির দাঁড়িয়েছেন। শিশির মনিরও একজন জামাতের অ্যাডভোকেট। তো সেই ক্ষেত্রে সন্দেহ করা হয় আবরার হত্যাকাণ্ড পরিকল্পিত এবং সেখানে শিবিরের ব্যাপক ভূমিকা রয়েছে। আপনার কাছে কি মনে হয়? আপনাদের বিরুদ্ধে অভিযোগ হলো আপনারা টাকা খেয়ে নাকি শিবির কর্মীদের ঢুকিয়েছেন, আবার আপনারা বলছেন না এটা শিবির ঢুকে গেছে, আমরা বুঝতে পারিনি। আপনি একটু ক্লিয়ার করবেন প্লিজ। জি ধন্যবাদ। দেখুন, আসলে ছাত্রলীগের কোন কর্মীকে আপনি যদি বলেন যে তোমাকে কোটি টাকা দেওয়া হবে, তুমি শিবিরের মধ্যে ছদ্মবেশে গিয়ে থাকবে, সম্ভব না, কিছুতে আপনি পারবেন না। আদর্শ থেকে সে সরে গিয়ে, সে লুকোচুপি করে, সে ছদ্মবেশ ধারণ করে, সে অন্য একটি সংগঠন যেটি তার আদর্শের সাথে পুরোপুরি পরিপন্থী, সেই সংগঠনের ছায়াতলে সে থেকে তারা কোনোভাবে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করবে, এটি ছাত্রলীগের কারো পক্ষে সম্ভব না। কিন্তু ছাত্র শিবির পক্ষান্তরে কি করেছে, তারা যুগে যুগে কালে কালে আমরা দেখেছি এই বাংলাদেশের রাজনীতিতে এই যে আগস্ট মাসের সাথে এই বিষয়টিও সম্পর্কিত, এই যে মির্জাফরির রাজনীতি, এই যে ষড়যন্ত্রের রাজনীতি, এই যে কপটতার ফন্ডামেন্ট রাজনীতি, এটি কিন্তু সেই পলাশীর যুদ্ধ থেকে আমরা দেখতেছি। সেই মির্জাফরের ইতিহাস সবাই জানে। বেঈমান মানে মির্জাফর, এই যে শুরু। এরপরে মোস্তাক মানেও মির্জাফর, 75-এর মোস্তাক। এরপরে এই যুগে যুগে কালে কালে এগুলো হয়ে এসেছে। 1/11 কালীন সময় যখন নেত্রীকে মাইনাসের একটি ষড়যন্ত্র শুরু হয়েছিল, তখনও কিন্তু এই দলের মধ্যে থেকে অনেকেই এই ধরনের অপচেষ্টা করেছেন, বিভিন্ন সময় সফল হননি। আর ছাত্রলীগ থেকে যেমন বীর সেনানীর জন্ম হয়, তেমনি মির্জাফরদেরও জন্ম হয়েছে, যুগে যুগে কালে কালে হয়েছে। এইসব মির্জাফরদের থোড়াই কেয়ার না করে সেই 48 থেকে এই 77 বছর ধরে ছাত্রলীগের পথ চলা। সুতরাং এত বড় একান্নবর্তী একটি পরিবার, অর্ধকোটি সদস্যের পরিবার, এই পরিবারে দু একটা ভুল ত্রুটি বিচ্যুতি বলতে কি আপনারা কি টাকা নিয়ে শিবির ঢুকিয়েছেন এরকম, বা শিবিরের কর্মীদেরকে নিয়েছেন? এটা তো ভুল ত্রুটি হতে পারে না, যদি এটা হয়ে থাকে। অবশ্যই না। এই যে সার্জিস, যিনি আজকে বড় বড় বুলি আওড়াচ্ছেন, এই সার্জিসকে আমরা দেখেছি কিভাবে তিনি বিতর্ক প্রতিযোগিতায় গিয়েও
বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক প্রতিযোগিতা করে কতটা তিনি জানলে বা বঙ্গবন্ধুকে নিয়ে বললে, কতটা মমত্ববোধ মায়া দিয়ে বললে তিনি সেই বঙ্গবন্ধু বিতর্ক প্রতিযোগিতাও বিজয়ী হন। আমরা কিন্তু দেখেছি এই সার্জিসের বাবার আওয়ামী লীগের 3টি পদ ছিল। এই যার বাবার আওয়ামী লীগের 3টি পদ থাকে, তাকে আপনি কিসের ভিত্তিতে সন্দেহ করবেন? এবং এই যে যারা হেলমেট বাহিনী, দেখেন শত শত লোকের একটি মিছিল হয় বা কর্মসূচি হয়, এর মধ্যে যদি 2-1 জন মোটরসাইকেল থেকে নেমে হঠাৎ করে হেলমেট মাথায় দিয়ে আপনার সাথে হাঁটা শুরু করে, আপনি কিভাবে তাকে বলবেন যে ভাই একটু হেলমেটটা খোলেন, আপনার চেহারাটা দেখি? এটা কি বলা সম্ভব? আসলে দোষ দিলে ঢালাওভাবে হেলমেট বাহিনীর জন্য আপনাদের ধারণা কি? এরা কারা? এটা কি ছাত্রলীগের সবাই ছাত্রলীগের নাকি শিবির? এই যে হেলমেট বাহিনী ছিল, আমরা কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের একটি ছেলে, সম্ভবত তার নাম ফরহাদ, সে কিন্তু বলেছে যে সেই যে 15 জুলাই কিংবা এবারের কোটা আন্দোলনকালীন সময় তারা বিভিন্ন ভাবে হেলমেট পরে এসে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ঢুকে স্যাবোটাজ করার চেষ্টা করেছে, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হয়েছে। হয়তোবা ছাত্রলীগের ছেলেরা নিজেদের জায়গা থেকে নিজেদের রক্ষার জন্য প্রতিরোধ করার চেষ্টা করছিলেন, কিন্তু এই ধরনের যারা ষড়যন্ত্রকারী, অনুপ্রবেশকারী, তারা কিন্তু সেখানে এসে বিভিন্ন জনকে বিভিন্নভাবে মেরে ধরে একটি হেফাজত সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করেছেন। এবং আসলে আমরা স্বীকার করতেই হবে, তারা কিন্তু তাদের ষড়যন্ত্র এবং চক্রান্তে সফল হয়েছে, আমরা দেখেছি। এবং এই ধরনের যে কপটতা, ভণ্ডামি, চাটুকারদের থেকে আমাদেরকে অবশ্যই, ধান্দাবাজদের থেকে, এই ধরনের বর্ণচোরাদের থেকে আমাদেরকে অবশ্যই সামনের দিনে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। কারণ এই যে আমাদের, তবে হ্যাঁ, এখানে আরো একটি বিষয় আছে। দিন শেষে আওয়ামী লীগ বলি, ছাত্রলীগ বলি, মুজিব আদর্শের সৈনিক বলি, আমাদের কিন্তু একটি শক্তির জায়গা হচ্ছে আমাদের উদার মানসিকতা, মুক্তমনা যে মূল্যবোধ, যে সবার জন্য যে বঙ্গবন্ধুর দ্বার উন্মুক্ত ছিল, সেই ধানমন্ডি 32-এর দ্বার, এটা কিন্তু আমরা বিভিন্ন তার বইয়ে, তার লেখনীতে পেয়েছি, কিংবা তার সমসাময়িক যারা তার সাহস পেয়েছেন বা ওই ধানমন্ডি 32-এ যাওয়ার সুযোগ পেয়েছেন, সামান্য ফেরিয়ালাও কিন্তু একজন রাষ্ট্রপ্রধানের বাড়িতে তখন যাওয়ার সুযোগ পেয়েছেন, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। এই যে উদার মানসিকতা, যদি তিনি উদার মানসিকতা না হতেন, তাহলে তিনি ধানমন্ডি 32-এ অনিরাপদ না থেকে তিনি তো রাষ্ট্রীয় যে প্রোটোকলের যে ভবনগুলো রয়েছে সেখানেই হয়তো বা থাকতে পারতেন। তাহলে তো তাকে এই দুঃসময় দেখতে হতো না। তাহলে আপনারাও কি এখন দুঃসময় দেখছেন? আপনারা তো এই দুঃসময়ের শিক্ষা নিতে হতে 15 আগস্টের যে দুঃসময় গেল, ছাত্রলীগকে এখন বলা হচ্ছে যে হেলমেট বাহিনী ছিল, ছাত্রলীগের ভিতর শিবির ঢুকেছে, শিবিররা এইসব অপকর্ম করেছে, তারা নিজেরাই স্বীকার করছে। এই বিষয়টি আপনারা বিন্দু মাত্র টের পান নাই? না, আমরা আমাদের জায়গা থেকে সচেতন থেকে সতর্ক থেকে চেষ্টা করেছি, কিন্তু তারপরও যেই ভুল হয়েছে সেটি অস্বীকার করার উপায় নেই। পাশাপাশি আপনারা হয়তোবা এটি অনেকেই জানে না, এটি আমাদের অনেক অগ্রজদের থেকে আমরা জেনেছি। 96-এ যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 21 বছর পর পিতাকে হত্যার রাষ্ট্র ক্ষমতায় মানুষের ম্যান্ডেট নিয়ে বসলেন, তখনই কিন্তু তৎকালীন জামাত আমির ছিলেন যুদ্ধাপরাধী গোলাম আজম। উনি কিন্তু তখনই শিবির কর্মীদের নির্দেশনা দিয়েছিলেন যে এখন থেকে তোমরা ছদ্মবেশে ছাত্রলীগ এবং ছাত্র দলের মধ্যে ঢুকে যাবে, ওদের মধ্যে ঢুকে তোমরা রাজনীতি করবে, আমরা এখন থেকে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করবো। তারা কিন্তু এই 30 বছর ধরে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সই আছে। তো আল্লাহর হস্তে আমি এই তথাকথিত শিবিরদেরকে, জামাতিদেরকে অনুরোধ করবো যে ভাই, সৎ সাহস রাখেন, এই আন্ডারগ্রাউন্ড বর্ণচরা পলিটিক্স থেকে বের হন, ওপেন হন। আপনি যদি সত্য হন, আপনি যদি সঠিক পথে চলেন, আপনার মধ্যে যদি ভণ্ডামি কপটতা না থাকে, সাধারণ শিক্ষার্থীরা, জনগণই আপনাকে রাজনীতি করার সুযোগ দেবে। এই দেশে মানুষের সাথে মিশে আপনাকে রাজনীতি করতে হবে, মানুষের সামনে নিজের সত্যটা বলেই রাজনীতি করতে হবে, মানুষের সাথে লুকোচুরি করে, মানুষের সাথে তুতু মেয়ে খেলে রাজনীতি করার সুযোগটা কিন্তু আর নেই। আচ্ছা, আবরার হত্যাকাণ্ড সম্পর্কে একটু বলেন। কেউ কেমন কোন সাংবাদিক এটা নিয়ে অনুসন্ধান করছেন যে আবরার হত্যাকাণ্ডের সাথে শিবির জড়িত ছিল। কারণ হচ্ছে যে শিশির মনির যিনি আইনজীবী আছেন, তৎকালীন সময় আপনাদের সময় শিশির মনির কিন্তু 7-8 জনের পক্ষে আইনি লড়াই নেমেছিল। তখন এক ধরনের সন্দেহ ছিল যে এরা কারা, যারা এখন বলা হচ্ছে যে তারা শিবিরের কর্মী ছিল। এই বিষয়ে আপনাদের কোনো ইনভেস্টিগেশন আছে? দেখুন, আবরার হত্যাকাণ্ড শুধু নয়, যে কোনো হত্যাকাণ্ডই অত্যন্ত দুঃখজনক। আমরা সবসময় আইনের শাসনে বিশ্বাস করি এবং সুশাসনে রাজনীতিতে বিশ্বাস করি। তো আমি আমার জায়গা থেকে বলতে চাই, এই আবরার হত্যাকাণ্ডের বিষয়টি একটি অত্যন্তই সেন্সিটিভ বিষয়। এই বিষয়ে আসলে
ষড়যন্ত্র থেকে থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কারণ আপনার যে মৃত্যুর ঘটনা এবং ঘটনা প্রবাহ, সেগুলোকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে কিন্তু খুবই একটি ধূম্রজালের পরিবেশ আপনি দেখবেন। খুবই একটি অবাক করে দেওয়ার মতো একটি ঘটনা প্রবাহ ছিল সেই আবরার হত্যাকাণ্ড। সেখানে এমনও লোক শাস্তি পেয়েছে যে কিনা হয়তোবা ওই দিন বুয়েট ক্যাম্পাসে উপস্থিতি ছিল না। আমরা এরকমও কিন্তু দেখেছি। সুতরাং আদালত আসলে কিসের ভিত্তিতে কি চিন্তা করে ওই রায় দিয়েছে সেটি আমরা জানি না। আর যেহেতু এই বিষয়টি এখন সামনে এসেছে যে আবরার হত্যাকাণ্ডে অভিযুক্ত বেশ কয়েকজন অভিযুক্তের আইনজীবী হিসেবে জামাতের আইনজীবী, যিনি এখন জামাতের অফিসিয়াল আইনজীবী বলা যায়, সেই শিশির মুনির কাজ করেছিলেন বা করেছেন বা করছেন। সুতরাং বিষয়টি কিন্তু আসলে সন্দেহের উদ্রেক করাটাই স্বাভাবিক, এবং আমি সন্দেহ বলবো না, মোটামুটি নিশ্চিত করেই বলা যায় যে ইট ওয়াজ অলসো এ পার্ট অফ দিস কনস্পাইরেসি। কারণ আপনি সময়টা দেখেন, সেই সময়টা কবে ছিল? ইউনূস সাহেব যে বললেন 2024 সালে দাঁড়িয়ে যে দিস ওয়াজ এ মেটিকুলাস ডিজাইন, এবং তিনি কিন্তু সময় বলেছেন যে এটি একদিনে হয়নি, বিগত 4-5-6 বছর ধরেই এই পরিকল্পনাটি বাস্তবায়ন করেছে। তাহলে তো আজকে বলতেই হয় যে আবরার হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে এই মেটিকুলাস ডিজাইনের অশুভ সূচনা তারা করেছিলেন। সেই প্রশ্ন কিন্তু আজকে জাতির সামনে রাখতেই হবে। আসলে জাতির সামনে রাখারও কিছু নেই, জাতির মুখে মুখে প্রশ্নগুলো এখন ঘুরে বেড়াচ্ছে। কারণ ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এই ধরনের বিভিন্ন বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে ইউনূস এবং তার গং, যে শুরুতেই বললাম ইউনূস গং মিল্লা দেশটা খেয়েছে গিল্লা, যারা এই দেশটাকে গিলে খাচ্ছেন তারাই তাদের বিভিন্ন বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে তাদের আসল রূপ জনগণের কাছে ফুটিয়ে তুলেছে। ওকে 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 আমি আবার কিছু কমেন্টস একটু পড়ি, ইনান নিজের খেয়াল নিও। আচ্ছা, কি বলছেন ফজলে ইলাহি ভাই? জি, মোহাম্মদ শাহিন তিনি বলছেন জঙ্গলের শাসন ব্যবস্থা করেছে ডক্টর সাহেব। জি, ধন্যবাদ আপনাকে মোহাম্মদ শাহিন। রবিন ক্রিস্টোফার না, ছাত্রলীগের নেতাদের বাধ্য করা হচ্ছে অন্য সংগঠন করতে, না হলে মেরে ফেলছে, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়টা আপনি কথা বলবেন। জি, নেক্সট হচ্ছেন রাকিব চক্রবর্তী। ইনান ভাই দেশে আছেন, আপনার রাজপথ দখল করবো। জি, ধন্যবাদ আপনাকে। মাহফুজুর রহমান প্লাস তিনি বলছেন আমার বাবা 1 বছর যাবৎ ঘর ছাড়া। জি, আহারে। মোহাম্মদ শাহিন রেজা হটাও ইউনূস বাঁচাও দেশ, ধন্যবাদ। যে জনগণ উদ্বিগ্ন। তজুমুদ্দিন ছাত্রলীগ তিনি বলছেন আমাদের প্রিয় নক্ষত্র বাংলাদেশ ছাত্রলীগের গৌরব প্রিয় শেখ ওয়ালি আসিফ, এখন আসিফ ইনান, ধন্যবাদ আপনাকে। আরমান যে যেই দেশে সাংবাদিক হত্যা করে দিনের দুপুরে, সে এই দেশে সাধারণ মানুষ কোনো নিরাপদ না। জননেত্রী শেখ হাসিনা সারা দেশে এই মানুষের। আচ্ছা, আল মামুন বাংলার মানুষের আস্থা শেখ হাসিনা। জি, ধন্যবাদ আপনাকে। তারপরে আরো রয়েছেন আপনারা একটু ধানমন্ডি, তিনি বলছেন সাংবাদিকরা এখন আর প্রকাশে মুখ খুলছে না। সাংবাদিকরা আসলে খুব নির্যাতিত হচ্ছে সারা দেশে, যারা সত্য কথা লিখতে চান। সজল ইসলাম তিনি বলছেন আওয়ামী লীগ কিভাবে সুসংগঠিত হবে সেটি যদি বলতে না, এটা বলবো ছাত্রলীগও কিভাবে সুসংগঠিত হবে। আসিফ রক্সি দ্রুত দেশে আসুন, দেশকে বাঁচান। জি, ধন্যবাদ আপনাকে। ইয়াসমিন আহমেদ বিএনপি আর কখনো ৭১ নিয়ে কথা বলতে পারবে না, এটা একটা ভালো কথা বলেছেন, কারণ তারা রাজাকারদের পক্ষ নিয়ে বুঝিয়ে দিয়েছে তারা স্বাধীনতা বিপক্ষ শক্তি। জি, ধন্যবাদ আপনাকে। সবুজ গ্রেইন তিনি বলছেন শুধু ফেসবুক আর ইউটিউবে বলে লাভ নেই, রাজপথে নামার কোনো আপডেট আছে কিনা। জি, এটাও খুব গুরুত্বপূর্ণ কথা। তানভীর হায়দার তিনি বলছেন ভবিষ্যতে বাংলাদেশের সবচেয়ে খারাপ গালির নাম হবে ইউনূস। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে তানভীর হায়দার। মোহন কাজী তিনি বলছেন শেখ হাসিনা সরকার বারবার দরকার। জি, ধন্যবাদ আপনাকে। তামিম রহমান তিনি বলছেন দেশরত্নকে আমরা দেশে চাই। জি, ধন্যবাদ। আকরাম হুসাইন ভাই পারলে মাঠে নামেন, দেশটা গিলে ফেললো। জি, ইনান সাহেব এখন আপনার কাছে কথা, ছাত্রলীগ কিভাবে সংগঠিত হবে সেটি বলেন। ছাত্রলীগ এখন মেনহোলের ভিতরে পালিয়ে বেড়াচ্ছে, কি কারণে পালিয়ে বেড়াচ্ছে? আপনারা কবে সংগঠিত হবেন? আমি আওয়ামী লীগের কথা বাদ দিলাম, ছাত্রলীগের বিষয়টা আপনার কাছ থেকে সারা দেশের নেতা কর্মীরা শুনতে চায়। আপনাদের অবস্থান কি? আপনারা কি বুঝতে পারছেন? 1 বছর হয়ে গেছে, এই 1 বছরের মধ্যে আপনাদের কোনো কর্মসূচি ছিল কিনা, বা এখন 1 বছর পার হলেও আগামী দিনগুলোতে আপনাদের কর্মসূচি কি? আপনারা কি মাঠে নামবেন? আপনারা কি দেশে আসবেন? এই ধরনের নানান কথা কিন্তু দর্শকদের মধ্য থেকেই বেরিয়ে এসছে। সো আপনার বক্তব্য প্লিজ। জি, ধন্যবাদ। দেখুন, আসলে
71 পরবর্তী সময় ছাত্রলীগ কিন্তু এই স্বাধীনতার 53 বছরে 24 পর্যন্ত এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়নি। আপনারা দেখেছেন কিভাবে ছাত্রলীগের শুধুমাত্র একজন ছাত্রলীগ কর্মী হওয়ার কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা ঘরে ঢুকে ছেলে মেয়েদেরকে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানসিকভাবে প্রতিবন্ধী তোফাজ্জল, আমরা দেখেছি খুব আলোচিত ঘটনা, ভাত খাইয়ে মেরে ফেলা হলো তোফাজ্জল। সেই তোফাজ্জলের কিন্তু একটি অন্যতম বড় অপরাধ ছিল সে হলে যাওয়ার পাশাপাশি সে একটি ইউনিয়ন ছাত্রলীগের নেতা ছিল একসময়। এটি যখন ওই খুনিরা জানতে পারে তখন কিন্তু তারা তার উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় এবং সেই নির্যাতন সইতে না পেরে তোফাজ্জল মৃত্যুবরণ করে। এই যে জুলাই আগস্টের মেটিকুলাস ডিজাইন, এই মেটিকুলাস ডিজাইনের প্রথম শহীদ কিন্তু ছাত্রলীগের সবুজ আলী ঢাকা কলেজে, তাকে পিটিয়ে মারা হয়েছে ঢাকার রাস্তায়। আচ্ছা, এগুলো আমরা সব জানি। এখন হচ্ছে যে আগামীর পরিকল্পনা কিছু বলবেন। 1 বছর হয়ে গেছে, 1 বছর আপনাদের কোনো কর্মসূচি ছিল কিনা বা ছিল উল্লেখযোগ্য কি? আগামী দিনগুলোতে আসলে কিভাবে আপনাদের নেতৃত্ব আপনারা প্রকাশ করবেন সেই সম্পর্কে কিছু বলবেন যদি। অবশ্যই দেখুন, আজকে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রয়েছে। প্রায় 4 লক্ষেরও বেশি ছেলে মেয়ে শুধু ছাত্রলীগ করার অপরাধে ক্লাস করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। কয়েক হাজার নেতাকর্মীর সার্টিফিকেট বাতিল করা হয়েছে। প্রায় 1.5 লক্ষ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার। এইটা নিয়েও একটা কথা, এইটা নিয়ে একটা কথা আছে যে হ্যাঁ, আমরা ওইদিকে আপনি যেহেতু এটা তুললেন, আমি বলতে চাই যে এই যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারছে না, একটা দেশে কি এটা হতে পারে? নোবেল লরিয়েটের কাছে কি আপনারা সেটার ব্যাপারে কোনো কথা বলছেন? আন্তর্জাতিকভাবে এই কোনো তথ্য আপনারা প্রকাশ করেছেন, লবিং করেছেন, সবাইকে জানিয়েছেন যে বাংলাদেশের ছাত্রলীগ বাদ দিলাম, এটা এটা যে লিগই করুক, পড়াশোনার ক্ষেত্রে নৈতিক দাবিদার যারা, পরীক্ষা দেওয়ার অধিকার, পড়াশোনা করার অধিকার থেকে বঞ্চিত হয়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, সেই বিষয়টি কি আপনারা ব্যাপকভাবে বলেছেন? এই ক্রাইসিস কতদিন চলবে? অবশ্যই এই বিষয়টি আমরা ব্যাপকভাবে প্রচারের চেষ্টা করছি। আমরা ইন্টারনাল এবং এক্সটার্নালি এই বিষয়টি আমরা সকল প্ল্যাটফর্মে, সকল আন্তর্জাতিক সংস্থার কাছে তুলে ধরার চেষ্টা করছি, কারণ এটির মতো একটি অমানবিক, ইনহিউম্যান অ্যাক্টিভিটি পৃথিবীর ইতিহাসে আর নেই। পৃথিবীর কোনো দেশে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা? ইসমাইল ভাই, আপনি বিভিন্ন দেশ ঘুরেছেন এবং দীর্ঘদিন ধরে বাইরে বসবাস করেছেন, বা আপনার একটি সম্যক ধারণা রয়েছে ওয়ার্ল্ড বিষয়ে। তো সেই ক্ষেত্রে আপনি, আমরা কেউই কিন্তু, অনেককে আমি জিজ্ঞেস করেছি, ইভেন আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দকে আমি জিজ্ঞেস করেছি পাকিস্তান আমলের কথাও, পাকিস্তান আমলে এরকম হয়নি, তারা বলছে না এরকম হয়নি। আজকে আমার প্রায় লিস্টেড 4 লক্ষের মতো নেতাকর্মী আছে যারা ক্লাস করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। আমি তো বললাম প্রায় 1.5 লক্ষ নেতাকর্মীকে হয় সার্টিফিকেট বাতিল করা হয়েছে, নয়তো তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে, বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র ছাত্রলীগ করার পরে। আজকে জাহাঙ্গীরনগরে এই তো 2 দিন আগেও আমার অসংখ্য নেতাকর্মীর সার্টিফিকেট বাতিল করা হলো, আজীবন বহিষ্কার করা হলো, বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কোথায় করা হয়নি? বিভিন্ন মেডিকেল কলেজে। আজকে মেডিকেলের শিক্ষার্থীরা তারা কোথায় তাদের পড়াশোনা শেষ করে মানুষের সেবা করবে, ডাক্তারি করবে, সেটি না করে আজকে তাদের মামলা নিয়ে তো পালিয়ে বেড়াতে হচ্ছে, পাশাপাশি তাদের শিক্ষা জীবনকে অনিশ্চিত করা হয়েছে। আমরা প্রবলভাবে বলতে চাই, এই লক্ষ লক্ষ শিক্ষার্থীর শিক্ষা জীবন বিনষ্ট হওয়ার দায়ভার এই অবৈধ অসাংবিধানিক সরকার এবং এর কুশীলবদের নিতে হবে। পাশাপাশি যাদের অত্যাচার, নির্যাতন, নির্মমতার কারণে আজকে আমার হাজার হাজার নয়, শুধু লক্ষ লক্ষ ছাত্রলীগের ভাই বোনেরা শিক্ষা জীবন থেকে বিচ্যুত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, তাদের কাছে কিন্তু আপনাদের জবাব দিতে হবে, তাদের বিবেকের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। এবং আজকে যখন আমরা দেখতে পাই যে সেই পঞ্চগড়ে শুধুমাত্র ছেলে ছাত্রলীগ করার কারণে ঘরে ঢুকে মাকে কুপিয়ে হত্যা করা হয়, আমরা যখন দেখতে পাই মৌলভীবাজারে শুধু ছাত্রলীগ করার কারণে ঘরে ঢুকে মা এবং ওই ছেলের চাচিকে একসাথে পুড়িয়ে মারা হয়, তখন কিন্তু আমাদের হৃদয় রক্তক্ষরণ। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক নেতা শামীম মোল্লা, সে ভালো হতে পারে, খারাপ হতে পারে, ভাই সেটির জন্য তো আইন আছে, আদালত রয়েছে। তাকে তার নিজ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এটি কোনোভাবে একটি সভ্য স্বাধীন দেশে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী শুধু নয়, বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, শুধু সরকারি নয় বেসরকারি, প্রত্যেকটি কলেজ,
স্কুল, মাদ্রাসা, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, মেডিকেল কলেজের শিক্ষার্থীরই তার শিক্ষা অর্জন করার অধিকার রয়েছে। মানুষের 5টি মৌলিক চাহিদা কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। জাতিসংঘ সনদ অনুযায়ী এই মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করা একটি রাষ্ট্রের রাষ্ট্রীয় দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব। সুতরাং হ্যাঁ, আবার এটিও সত্য, ইউনূস সাহেব তার একটি সহজ যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে পারে, আরে ভাই আমি তো সংবিধান মেনেই চেয়ারে বসে নেই, তাহলে সংবিধান মেনে কেন আমি মৌলিক অধিকার প্রদান করবো? এটি যদি উনি বলেন তাহলে ঠিক আছে, 7 খুন মাপ না। কিন্তু এই 7 খুন মাপের যুক্তি দিয়ে, খোঁড়া অজুহাত দিয়ে আপনার বাঁচার কোনো সুযোগ নেই ইউনূস সাহেব। এই যে আমার লক্ষ লক্ষ ভাই বোনদের আপনি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করছেন, তাদের ক্লাস পরীক্ষা অধিকার থেকে বঞ্চিত করছেন, এর হিসাব, এর মাসুল আপনাকে কড়ায় গন্ডায় দিতে হবে। এই জাতি, এই দেশ কোনোদিন আপনাকে এই মাসুম শিক্ষার্থীগুলোর শিক্ষা জীবন নষ্ট করার জন্য ক্ষমা করবে না। এই ক্ষমা পাওয়ার অধিকার আপনার নেই। ইসমাইল ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। কি বক্তব্য, কি মেসেজ আপনাদের আছে? আপনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আপনারা ছাত্রলীগকে এখন কিভাবে সংগঠিত করবেন, আর কতদিন অপেক্ষা করতে হবে, সেই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য আছে? 1 বছর হয়ে গেল, হ্যাঁ, মারামারি কাটাকাটি, ছাত্রলীগের পড়াশোনার অধিকার থেকে বাংলাদেশের ছেলে মেয়েদেরকে ইয়ে করা হচ্ছে। সেই ক্ষেত্রে এখন করণীয়টা কি? এটা করণীয়র ব্যাপারে যদি আপনারা এখন ভাবেন, আপনাদের কথাবার্তা যদি সেটি প্রকাশিত হয়, তাহলে হয়তো এক ধরনের মানুষ সংগঠিত হতে পারে। আমাদের মঞ্চ 71 নামে মুক্তিযোদ্ধাদের একটা সংগঠন হয়েছে, যেমন একটা, হ্যাঁ, এটাকে নিয়ে এখন মুভ করা যায়, এটা এই আমব্রেলার নিচে সবাই এখন আসতে পারে, দাবি দাওয়া উপস্থাপন করতে পারে। ছাত্রলীগ প্রকাশ্যে কিভাবে আসবে? আওয়ামী লীগের কথা আমি আওয়ামী লীগকে জিজ্ঞেস করবো, ছাত্রলীগের বিষয়টা আপনি যদি একটু ক্লিয়ার করেন বা একটু আসার কথা শোনান নেতাকর্মী যারা এখন দেখছে তাদেরকে। জি প্লিজ। জি দেখুন, প্রকৃতির বিচার বলে একটি কথা আছে, ন্যাচারাল জাস্টিস। সুতরাং এই যে আজকে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের শিক্ষা জীবন নষ্ট হচ্ছে ছাত্রলীগ করার কারণে, লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে মিথ্যা মামলার গানি নিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে, আত্মগোপনে থাকতে হচ্ছে, নিশ্চয়ই এত পাপ এই ইউনূসের গড়ায় জমেছে, এর ঘাড়ে জমেছে, যে এর ভার ও আর দীর্ঘদিন বহন করার সুযোগ নেই। নিশ্চয়ই এদেশের মানুষকে নিয়ে গর্জে উঠতে হবে, জেগে উঠতে হবে। আমাদেরকে শত প্রতিকূলতা, শত বাধার মধ্যে নিজেদের মধ্যে সংগঠিত হতে হবে, যেটি আপনারা করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা সারা দেশে। এবং এখনো কিন্তু আমাদের একটি কর্মসূচি চলমান, সারা দেশের দেয়ালে দেয়ালে ছেয়ে দেয় হটাও ইউনূস বাঁচাও দেশ, একটি ক্যাম্পেইন আমরা করছি। এবং প্রতিদিন কিন্তু দেশের হাজার হাজার স্কোয়ার ফিট দেয়ালে আমাদের নেতাকর্মীরা, আপনারা যারা ছাত্রলীগের যান, ছাত্রলীগের প্রাণ, ছাত্রলীগের তৃণমূল সবসময় ধরে রেখেছে ছাত্রলীগের মান, এই আপনারা যারা তৃণমূলের নেতাকর্মী, আপনারা যারা ছাত্রলীগের কোনো প্রকার চাওয়া পাওয়া ছাড়া বঙ্গবন্ধুর জয়গান গাওয়া সৈনিক, আপনারাই কিন্তু সারা দেশের দেয়ালগুলোতে ভরিয়ে তুলছেন হঠাৎ ইউনূস বাঁচাও দেশ স্লোগান। এর আগে আমরা কর্মসূচি করেছি সারা দেশের দেয়ালে দেয়ালে জয় বাংলা ছেড়ে দাও। সারা দেশ নয়, শুধু সারা বিশ্বেই কিন্তু একটি আলোড়ন তোলা ঘটনা হয়েছে এই জয় বাংলা দেয়াল লিখন। কয়েকজনকে তো মেরেই ফেলছে, জয় বাংলা করতে যাইতে অনেকে মেরেই ফেলছে। এখন এই জয় বাংলা লেখা বা যেটা বলেন, এগুলোকে বাস্তবায়ন হচ্ছে, মানে সাকসেসফুলি সমাধান হচ্ছে কিনা কোথাও? হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী এই ধরনের কার্যক্রম গুলো করছে। এবং আস্তে আস্তে আমাদের যে সাংগঠনিক যে চেইন, যে নেটওয়ার্ক ছিল, আসলে তো 5 আগস্টে যেই নির্মম নির্যাতন, নিপীড়ন, যেই হত্যাযজ্ঞ, যেই ধ্বংসযজ্ঞ আমাদের উপর চালানো হয়েছে, এর মধ্য দিয়ে তো আসলে আমাদের দেশটা একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং নেতাকর্মীরাও দ্বিধাগ্রস্ত হয়ে গিয়েছিল, দ্বিধান্বিত হয়ে গিয়েছিল। আমাদের তো আসলে একজন, ওয়ান অ্যান্ড অনলি আইকন আমাদের রাজনীতি, জীবন্ত লিজেন্ড, লিভিং লিজেন্ড ওয়ার্ল্ড পলিটিক্স, হার এক্সেলেন্সি শেখ হাসিনা। শেখ হাসিনাকে নিয়ে আমাদের সবার উদ্বিগ্নতা ছিল, তিনি আসলে ঠিকভাবে নিরাপদ স্থানে পৌঁছাতে পেরেছেন কিনা, তিনি নিরাপদ আছেন কিনা, বেঁচে আছেন কিনা, সুস্থ আছেন কিনা, এই সবকিছু মিলিয়ে যেই ঘোলাটে পরিস্থিতি ছিল, যে টালমাটাল অবস্থা ছিল, সেটি কিন্তু 1 বছরে আমরা অনেকটাই কাটিয়ে উঠেছি। যদিও আমাদের লক্ষ লক্ষ নেতারা যারা নেতৃত্ব দেয়, তারা আজকে জেলে, আমাদের হাজার হাজার নেতাকর্মী ঘর ছাড়া, বাড়ি ছাড়া, ক্ষুধার্ত, আশ্রয়হীন, ঘুরে ঘুরে মানুষের দ্বারে দ্বারে থাকার জায়গা চেয়ে বেড়াচ্ছে, কোন রকম কষ্ট করে দিন যাপন করছে, দিনানিপাত করছে। তাদের সকলকে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা। এবং এত প্রতিকূলতার মধ্যেও আপনারা যে আপনাদের নেটওয়ার্কটাকে রিএস্টাবলিশ করার চেষ্টা করেছেন, রিবিল্ড করার চেষ্টা করেছেন,
এই জন্য আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা। নিশ্চয়ই বাংলাদেশ ছাত্রলীগ তার সাংগঠনিক ক্ষমতা বলে সাংগঠনিক ক্ষমতার জোরে ঘুরে দাঁড়াবে, এবং আমরা অবশ্যই সামনের দিনে এই ছাত্রলীগ যেহেতু ভাষা আন্দোলনে এই বাংলার মানুষের মুখের ভাষা কেড়ে এনেছে, ৭১ মহান স্বাধীনতাকে ফিরিয়ে এনেছে, ৭৫ পরবর্তী সময় শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনেছে, 111 চলাকালীন সময় এই দেশকে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক পথে ফিরিয়ে এনেছে, তৎপরবর্তী সময় যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিতকরণের সময় সারা দেশ জুড়ে যখন আগুন সন্ত্রাস অগ্নি সন্ত্রাসে বিএনপি জামাত মেতে হয়েছিল, সেই সবকিছুকে প্রতিরোধ করে দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশে রূপান্তরে শেখ হাসিনার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রেখেছে। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বাংলাদেশ ছাত্রলীগই সর্বাগ্রে এগিয়ে এসেছে, কাজ করেছে। সুতরাং এই ছাত্রলীগই আবার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পুনরুত্থানের জয়যাত্রা নিশ্চিত করবে। আচ্ছা আচ্ছা, নিশ্চিত করবে, আমরা সেটা শুনলাম আপনার কাছ থেকে। এখন যেই বক্তব্য, যে হানাহানির রাজনীতি চলছে বাংলাদেশে, হ্যাঁ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ বা তাদের উপর যে নির্যাতন, জেল, জুলুম, হুলিয়া, তাদেরকে মেরে ফেলা, এটা যেমন কন্টিনিউ করছে, এই সরকারের আমলে সবাই আশা করছিল যে হয়তো এগুলো কমে যাবে, হানাহানি, পরস্পরের প্রতি যে নিন্দার ঝড় ছিল অতীতে, সেগুলো আর থাকবে না, একটা সুস্থ সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখব। সেটি না হয়ে যে আঘাত প্রতি আঘাত করা হচ্ছে, মারামারি, খুনাখুনি সারা দেশে চলছে, মব ভায়োলেন্স চলছে, এইটার সমাধান কি? আপনারা যদি কখনো আসেনও, এটার সমাধান কি? আপনাদের ভূমিকাটা কি হবে? এইভাবে আবার কি অন্য দলকে মারামারি, কাটাকাটি, নাকি যারা বিপদগামী, যারা দেশের ধ্বংস করেছে তাদের বিচার হবে, নাকি কি হবে? কি ভবিষ্যৎ তো কিছু দেখছি না। এই যে আঘাত পাল্টা আঘাতই চলতে থাকবে, এটা কি কন্টিনিউ করবে বাংলাদেশে? দেখুন, এটি নিয়ে বলতে গেলে শুরুতেই আমাদের নেতৃত্বকে, আমাদের লিডারকে, আমাদের সুপ্রিম অথরিটিকে, শেখ হাসিনা, আমাদের আদর্শিক পিতাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা, ১৯৭১ মহান স্বাধীনতা যুদ্ধের পর দেশে যখন ফিরে আসলেন, তিনি কিন্তু শুধুমাত্র যারা হত্যা, লুণ্ঠন, ডাকাতি, ধর্ষণের মতো ক্রিমিনাল অফেন্সে যুক্ত ছিলেন, এদের বাদে সবাইকে সাধারণ ক্ষমা করেছিলেন। অর্থাৎ তিনি কিন্তু যদি তখন চাইতেন তাহলে দেশে আরেকটি রক্তের হোলি খেলা হতো, এবং তিনি যাদেরকে সাধারণ ক্ষমা করেননি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার রাস্তায় তিনি হেঁটেছিলেন। তিনি কিন্তু ধরতক্তা মারপরে, অর্থাৎ রাস্তায় ধরে ধরে মানুষ হত্যা, এই ধরনের প্রচলন করেননি। সেই ৭১ পরবর্তী সময় ৩০ লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, ২ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করে হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশেও কিন্তু তিনি হানাহানি, ধ্বংসের রাজনীতি, ধ্বংসের প্রতিশোধের রাজনীতি বাস্তবায়ন হতে দেননি। হয়তো তার এই উদারতা, মহানুভবতা, মহান মানসিকতা, রাষ্ট্রের প্রতি, বাঙালির প্রতি, বাঙালি সত্তার প্রতি, জাতির প্রতি অগাধ ভালোবাসার কারণেই হয়তোবা তাকে সেই ৭৫-এর ১৫ই আগস্টের নির্মম পরিণতি বরণ করতে হয়েছিল। তাকে কোনো এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, হোয়াট ইজ ইউর বিগেস্ট স্ট্রেংথ? তিনি কিন্তু বলেছিলেন যে তিনি তার দেশের মানুষকে ভালোবাসে, এটাই তার শক্তি, দেশের মানুষ যে তাকে ভালোবাসে এটাই তার শক্তি। আবার তার সবচেয়ে বড় দুর্বলতাও বলেছিলেন, তিনি তার দেশের মানুষকে খুব বেশি ভালোবাসেন। হয়তো এটাই তার দুর্বলতা ছিল। তারই তো সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তিনি দীর্ঘ ৬ বছর পর তার পিতাকে হত্যার দেশে আসতে পেরেছিলেন। এমনকি তিনি যখন দেশে ফিরে আসেন তখন কিন্তু ওই ধানমন্ডি ৩২-এ গিয়ে ওনাকে মিলাদও পড়তে দেওয়া হয়নি, উনি রাস্তায় বসে দোয়া পড়ে এসেছিলেন। সেই শেখ হাসিনা তার পিতাকে হত্যার ৬ বছর পর দেশে ফিরে ১৫ বছরের লড়াই সংগ্রাম করে দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে যখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হন, উনি কি চাইলে পারতেন না কোনো বিশেষ ব্যবস্থায় শুটিং করে, অর্থাৎ কি বলে ফায়ারিং স্কোয়াড, সেই শব্দটিকে বলে ফায়ারিং স্কোয়াডে বঙ্গবন্ধুর খুনিদের বিচার তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে? তিনি কিন্তু তা করেননি। আমরা বিভিন্ন জায়গায় তার বক্তব্যে দেখি তিনি চেয়েছেন যে তার পিতাকে যারা হত্যা করেছে, স্বাভাবিক প্রক্রিয়া যেন একজন সাধারণ মানুষের যেই বিচার পাওয়ার অধিকার থাকে, সেই বিচারিক প্রক্রিয়া যেন সেটা আমরা দেখেছি। এখন মানে কি হবে? এই প্রতিহিংসার রাজনীতি কি চলতে থাকবে? এখন আমরা স্পষ্টত বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা বারবার বলেছেন যে, অনেকেই বলে থাকেন লাল বিপ্লবীদের দেখে নেব,
যারা লাল ছিলেন তাদের বুঝে দেব, তারা এইটা করবো ওইটা করবো না। আমি আমার নেতাকর্মীদেরকে, আমার ভাই বন্ধুদেরকে, আমরা যারা নির্যাতিত, অত্যাচারিত, নিপীড়িত, আমাদের যাদের পরিবারে আজকে শোকের ছায়া, আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত, বাসাবাড়ি ধ্বংসপ্রাপ্ত, চরমভাবে আমরা আজকে আক্রান্ত, তাদের সকলের কাছে আমিও একজন আক্রান্ত হিসেবে, ভাই হিসেবে, আপনাদের সহযোদ্ধা হিসেবে, আপনাদেরই একজন অধম কর্মী হিসেবে অনুরোধ করছি করজোরে, হাত জোর করে, যে আমরা কিন্তু ধ্বংসের রাজনীতির পথে চলবো না। আমরা হানাহানি, মারামারি, কাটাকাটিতে বিশ্বাস করি না। আমরা অবশ্যই আইনের শাসনের প্রতি আস্থা রাখতে হবে। এবং বঙ্গবন্ধু কন্যা ইতিমধ্যেই বলেছেন যে আমার কারো উপর কোনো রাগ নেই, ক্ষোভ নেই। যারা এদেশে মানুষ হত্যায় মেতেছিল, যারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ছাত্রদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছে, অর্থাৎ ছাত্রদের হত্যাকাণ্ডে যারা প্রকৃতপক্ষে জড়িত ছিল, যারা হাজার হাজার আসলে ও চোখের জল আটকে রাখা কঠিন হয়, পুলিশ সদস্যকে যারা পুড়িয়ে মেরেছে, কুপিয়ে মেরেছে, আগুনে দাউ দাউ করে জীবন্ত পুলিশ ভাইদেরকে মেরে ফেলেছে, পুলিশদের মেরে আবার ঝুলিয়ে রেখেছে, এই ধরনের মানবতা বিরোধী জঘন্য কর্মকাণ্ডগুলো, রাষ্ট্রীয় আইনের পরিপন্থী কর্মকাণ্ডগুলো যারা করেছে তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তবে কোনো একজন মানুষও ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন না। এবং অবশ্যই একটি রাষ্ট্রে আন্দোলন করা প্রত্যেক মানুষের অধিকার, গণতান্ত্রিক মতামত প্রকাশ করা প্রত্যেক মানুষের অধিকার, বাক স্বাধীনতা সবার রয়েছে। শেখ হাসিনা সবসময় কিন্তু ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করেন। সুতরাং যারা এই ফেসবুকের প্রোফাইল লাল করেছেন বলে আজকে ভাবছেন আওয়ামী লীগ আসলে কি না কি হয়, তাদের বিচলিত হওয়ার কিচ্ছু নেই। যে আমার যেই ছাত্র বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, ছাত্র বোনেরা প্রোফাইল লাল করেছিলেন বলে আজকে ভাবছেন ছাত্রলীগ ফিরলে আমার কি না কি হবে, কিছুই না। আপনি এই ছাত্রলীগের শক্তি, আপনি ছাত্রলীগের প্রাণ। যদি কিনা আপনি এখন আপনার সেই ভুলটি বুঝতে পেরে থাকেন এবং আপনি বিশ্বাস করেন যে না, আসলে এদেশে ৭১ থাকবে, বঙ্গবন্ধু থাকবে, এরপরে যে কোনো আলাপ হবে, এই চিন্তা চেতনায় বিশ্বাসী সকলের গঠনমূলক সমালোচনা, প্রতিবাদকে আমরা মেনে নিতে বাধ্য, আমরা মেনে নিতে চাই। আমরা এই সবাইকে নিয়ে একটি আগামী সুন্দর, সমৃদ্ধ, উন্নত, স্বনির্ভর, আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। ওকে, ধন্যবাদ। আমরা জি আর কিছু কমেন্টস একটু পড়ি, একটু কিছু কমেন্টস একটু পড়ি। কোনোভাবে আমরা এই দেশে এই সংঘাতের রাজনীতি, এই প্রতিশোধের রাজনীতি দাদা একটু কিছু কমেন্টস। ইনান ভাই দেশে আসেন, ধানমন্ডি থানা ছাত্রলীগ, সীমান্ত বুনন, জাহিদ আলম, আমিন বিশ্বাস, রাত যতই গভীর হোক সকাল কিন্তু আসবেই। ধন্যবাদ। ৩২ নাম্বার নিয়ে কি চিন্তা? জি ধন্যবাদ আপনাকে। তানভীর হায়দার, ভবিষ্যতে বাংলাদেশের সবচেয়ে খারাপ গালির নাম হবে ইউনুস। জি ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ সজীব হোসেন, গর্ত থেকে বের হয়ে আসুন, দেশ বাঁচাতে হবে। জি ধন্যবাদ আপনাকে। মিজানুর রহমান, ভাই তাহলে দেশেই আছেন? আচ্ছা যাই, আপনি কি দেশে আছেন? জাইমা এন্টারপ্রাইজ, তিনি বলছেন তোমরা জনগণ থেকে বেশি প্রশাসন নির্ভর করছো। আচ্ছা, যারা প্রকৃত আওয়ামী লীগ তাদের মূল্যায়ন হতো না, অনেক জায়গায় 15 বছরের কোনো কমিটি নেই। আচ্ছা ধন্যবাদ আপনাকে। এই ধরনের সমালোচনা আছে। জেমস, টাকা ছাড়া কমিটি দিতেন না ভাইয়েরা। জি ধন্যবাদ। বাংলাদেশ ছাত্রলীগ, ইব্রাহিম হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের প্রাণ ভোমরা ভাই। মোহাম্মদ আরিয়ান আহমেদ আকাশ, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। ধন্যবাদ। আলামিন সরকার, তিনি বলছেন ইউনুস সরকার জাতিসংঘকে ক্রয় করেছেন। ধন্যবাদ আপনাকে। তারপর হচ্ছেন রেহানা আক্তার রিয়া, ইউনুস সরকারের অধীনে কি বাংলাদেশের সামনে নির্বাচনে যাবে এবং উদয় কিনে সরকার নির্বাচন দিতে ইরান ভাইয়ের প্রতি? জি ধন্যবাদ। দিনা ইসলাম, শেখ হাসিনা কি দেশে আসবেন না? উনি না আসলে তো কোনো সমাধান হচ্ছে না। তারিকুল ইসলাম, শেখ হাসিনা সরকার বারবার দরকার। জি ধন্যবাদ আপনাকে। তন্ময় চৌধুরী, ছাত্রলীগে কতজন কর্মী আছে তারা একটি ডাটা বের করতে বলেন। হ্যাঁ, তার একটি ডাটা। জসিম মিহা, এখন সময় আর নয়, রুখে দাঁড়ান, অপেক্ষা করার সময় নেই। আরশাদুল হক, দেশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আল আমিন, তিনি বলছেন একজন সাংবাদিকের জীবন যে দেশে নিরাপত্তাহীন, সেই দেশে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? জি ধন্যবাদ। মোহাম্মদ হায়দার আলী, তিনি বলছেন ভাই কোটি কোটি আওয়ামী লীগ বাংলাদেশে এখন পর্যন্ত ভালো আছে, যারা পরের ক্ষতি করে নাই তারা। আচ্ছা জি ধন্যবাদ আপনাকে। জি এখন শেষ মুহূর্তে আপনার একটা বক্তব্য আমি শুনতে চাই শুধু। হ্যাঁ দর্শক মন্ডলী, আপনারা যারা কমেন্টস করে চলেছেন আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, ওই যে আমাদের কমেন্টসগুলো থেকে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে কোনো জায়গায় কমিটি নেই, সমিতি নেই, বা আপনাদের কমিটিগুলো এখন প্রস্তুত না।
এই জিনিসগুলো এখন ভুলে গিয়ে কিভাবে সংঘবদ্ধ হয়ে একসাথে রাজপথে আপনারা নামবেন বা আর কতদিন অপেক্ষা করতে হবে সেই কথাটা যদি একটু বলেন এই সংক্ষেপে, আমরা শেষ করে দেব। জি জি, দেখুন, রাজপথের ফয়সালা আমাদেরকে রাজপথেই করতে হবে, জি এবং ছাত্রলীগ রাজপথ থেকে বেড়ে ওঠা সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ রাজপথেই এর সমাধান নিশ্চিত করবে। আপনারা আপনাদের জায়গা থেকে অতীতের সকল রাগ, ক্ষোভ, ঘৃণা, অপূর্ণতা, হতাশা, প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব ভুলে গিয়ে সাময়িক সময়ের জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই সকল রাগ ক্ষোভের হিসাব, প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব আমরা না হয় পরেই মিলাবো, যখন দেশটাকে আমরা বাঁচাবো, দেশ রক্ষা করার পর না হয় নিজেদের মধ্যে সেই হিসেব আমরা মিলিয়ে নেব। কিন্তু এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে ভুল ত্রুটির ঊর্ধ্বে হতে, রাগ ক্ষোভের ঊর্ধ্বে গিয়ে এই দেশকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে। রাজপথে নামার কোনো বিকল্প নেই। রাজপথে হবে আমাদের প্রকৃত ঠিকানা, এবং রাজপথে হবে আমাদের মুক্তি। এবং নিশ্চয়ই এই বাংলাদেশ ছাত্রলীগ এবং এর নেতাকর্মীরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই রাজপথে প্রবল আন্দোলন সংগ্রাম গড়ে তুলে অবৈধ ইউনূসের বিদায় সুনিশ্চিত করবে এবং এই দেশকে পুনরায় গণতন্ত্রের ধারায় ফিরিয়ে আনবে। আর যেই অপচেষ্টা এখন বর্তমানে চালানো হচ্ছে, নৌকাবিহীন, আওয়ামী লীগ বিহীন, জয় বাংলা বিহীন, জয় বঙ্গবন্ধু বিহীন একটি নির্বাচনের, ভুলে যাবেন না 96 15 ফেব্রুয়ারি সেই নির্বাচনের কথা মাত্র 15 দিন টিকতে পেরেছিলেন। ভুলে যাবেন না যে এই দেশকে জন্ম দিয়েছে এই নৌকা, এই আওয়ামী লীগ, এই জয় বাংলা, এই জয় বঙ্গবন্ধু। সুতরাং দেশের জন্মের সাথে যেই প্রতীকটি জড়িত, 1970-এর নির্বাচনকে আপনারা ভুলে যাবেন না। 70-এর নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু এই বাংলার মুক্তির ম্যান্ডেট রচিত হয়। সুতরাং সেই বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুর রেখে যাওয়া আমানত শেখ হাসিনার নেতৃত্বে চলা আওয়ামী লীগকে, নৌকা সেই আওয়ামী লীগকে, জয় বাংলা সেই আওয়ামী লীগকে, জয় বঙ্গবন্ধু সেই আওয়ামী লীগকে নিষিদ্ধের বেড়াজালে আবদ্ধ করে আপনারা যদি নির্বাচন আয়োজনের চেষ্টা করেন, তাহলে সর্বশেষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল সেই পাকিস্তান আমলে। পাকিস্তানিদের যেই পরিণতি বরণ করে বাংলার মাটি থেকে উৎখাত হতে হয়েছিল, আপনাদেরকেও কিন্তু সেই ধরনের পরিণতি বহন করতে হবে। সুতরাং সাধু সাবধান। আরেকটি বিষয় আমি আমাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমি অনেকের সাথেই এখনই একমত যে আর সময় ক্ষেপণ করার সুযোগ নেই। আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদেরকে অবশ্যই এই দেশে প্রবল প্রতিরোধ গড়ে তুলে এই অবৈধ ইউনূসকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। কারণ ইসমাইল ভাইয়ের বাড়ি সম্ভবত নোয়াখালীতে, নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি কথা আছে, হ্যাঁ, যে খাতি দিলে বতি চায়, বতি দিলে হুতি চায়, এরকম একটা কি যেন আছে না ভাই? মানে খেতে দিলে এটাকে বরিশাল না, খাইতে দিলে মানে হইতে চায় আর কি, শুয়ে যেতে চায় আর কি, হ্যাঁ, বইতে দিলে হতে যায়, এরকম এরকম একটা কি যেন আছে। সুতরাং ওকে সুযোগ দিলেই ওর মাথায় চড়ে বসবে, ওকে আর সুযোগ দেওয়ার কোনো অবকাশ নেই। অবশ্যই ওর বিরুদ্ধে আমাদের দ্রুততার সহিত পদক্ষেপ গ্রহণ করে এই দেশকে রক্ষা করতে হবে, এই লাল সবুজের মানচিত্রকে রক্ষা করতে হবে, এই দেশকে বিদেশি তাবেদারদের হাত থেকে রক্ষা করতে হবে। খুব আশ্চর্যজনক একটি বিষয় আমরা যদি দেখেন যে এই যে অবৈধ সরকার, এই সরকার অধিকাংশ উপদেষ্টারই কিন্তু দ্বৈত নাগরিকত্ব রয়েছে, অথবা অনেকের বাংলাদেশি নাগরিকত্বই নেই, তারা বিদেশি নাগরিক। তারা এসে দেশে উপদেষ্টাগিরি করছেন। সুতরাং যাদের এক পাও সবসময় দেশের বাহিরে রাখা, অন্য দেশে, আরেক পাও দেশে রেখে তারা দেশ পরিচালনা করবে, তার সেই দেশ কিভাবে চলবে আর সেই দেশ ধ্বংসস্তূপে পরিণত হবে কি হবে না, সেটি আসলে জনগণের বুঝতে আর বাকি নেই। সুতরাং কেউ অধৈর্য হবেন না, কেউ আশাহত হবেন না, কেউ নিরাশ হবেন না, ভীত সন্তুষ্ট হবেন না, নিজ লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। আলো কিন্তু আসছে, আলো আসবে। বাংলার আকাশে স্বাধীনতার সেই রক্তিম লাল সূর্য খুব দ্রুত উদিত হবে, এবং আপনাদের আমাদের সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়েই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সারা বিশ্বের বুকে আপন ধরন ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত হবে ইনশাল্লাহ। সেদিন বেশি দূরে নয়, সেদিন ওই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে ঢাকা শহরের প্রতিটা অলি গলি মানুষে ছেয়ে যাবে শেখ হাসিনা আসছে, রাজপথ কাটছে শেখ হাসিনার জন্য, বাংলাদেশ জন্য, এই স্লোগানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, দেশরত্ন শেখ হাসিনা। জি।
শেখ ইনান, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন, কমেন্টস করেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেল 16 এর পক্ষ থেকে আমাদের ডায়লগ ফর ডেমোক্রেসি আপনারা যারা দেখেছেন, আজকের বিষয় ছিল 8ই আগস্ট সংবিধান লঙ্ঘন ও কালো দিবস। এই বিষয়টির উপর এতক্ষণ কথা বলেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনান। আমরা তার বক্তব্য শুনেছি, ছাত্রলীগ কি ঘুরে দাঁড়াবে কিনা সেটি আমরা তার কাছ থেকে জেনেছি, কিন্তু দেখতে দেখতে 1 বছর কিন্তু অতিক্রান্ত হয়েছে। এখন এই মুহূর্তে তাদের করণীয় কি সেটি তিনি ব্যাখ্যা করেছেন। আপনারা যারা যুক্ত হয়েছেন, আমাদেরকে সমর্থন করেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শেখ ইনান, আপনাকে অনেক ধন্যবাদ আবারও। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ ধন্যবাদ। থাকবেন। দর্শক মণ্ডলী, বাংলাদেশের এখন যেই অবস্থা, বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে, কেউ বলছে যে এটা সংবিধানে নেই অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখন এক্সিস্ট করছে বাংলাদেশে। সেটিও কিভাবে সম্ভব, ম্যাটিকুলাস ডিজাইনের পার্ট কিনা সেটিও মানুষ চিন্তা ভাবনা করছে। এবং অনেকে যারা প্রোফাইল লাল করেছেন বা কোটা আন্দোলনের পক্ষে ছিলেন বা তথাকথিত আন্দোলনের পক্ষে ছিলেন, তাদের মধ্যে এখন রিয়েলাইজেশন এসছে, তারা আবার ফিরে এসছেন। ইনান সাহেবের বক্তব্য থেকে আমরা যেটা শুনতে পেরেছি, আগামীর রাজনীতি প্রতিহিংসার রাজনীতি হবে না, সেটিই আমরা দেখতে চাই। এখন যে আঘাত প্রতি আঘাত চলছে, আগামীর রাজনীতি যদি এইভাবে চলতে থাকে, তাহলে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। সেই প্রত্যাশা করি, যেটা ইনান সাহেব বলেছেন বা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা যেটি বলেছেন যে না, প্রতিহিংসার রাজনীতি আর হবে না, আগামীর রাজনীতি, আগামীর বাংলাদেশ হবে সুস্থ সুন্দর বাংলাদেশ। সেই প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। অনেক ধন্যবাদ।